ভাতা ও ফেরিঘাট ইস্যুতে দমকল উত্তাল। ভিডিও শঙ্খদীপ দাসের বিরুদ্ধে ভুল বুঝিয়ে স্বার্থসিদ্ধির বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত সমিতির। দমকল ব্লকে বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সামাজিক ভাতা ও ফেরিঘাট পরিচালনা ইস্যুতে দমকলের ভিডিও শঙ্খদীপ দাসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন দমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিশ্বাস সহ সমস্ত কর্মাধ্যক্ষ সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করেন, ভিডিও ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন। ফেরিঘাট, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনা মাফিক গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাদের অভিযোগ, দমকল ব্লকের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার অসহায় মানুষের ভাতা একযোগে অবৈধ বলে কেটে দেওয়া হয়েছে, অথচ প্রকৃত প্রাপকদের ভাতা বহাল রাখার দাবি মানা হয়নি। এছাড়াও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দমকল ব্লকের 19টি ফেরিঘাটে টেন্ডার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে, জেনারেল মিটিং ডাকা হচ্ছে না, এমনকি অনুমতি থাকলেও ফেরিঘাট টেন্ডার প্রক্রিয়া এগোতে দেওয়া হচ্ছে না। সভাপতি ও কর্মাধ্যক্ষদের অভিযোগ, একজন প্রশাসনিক আধিকারিক হয়েও ভিডিও সরকারি চেয়ারে বসে রাজনৈতিক ভূমিকা পালন করছেন। এদিন সাংবাদিক বৈঠকে আরও দাবি করা হয়, প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের মৃত্যুর পর ভিডিও সভাপতি শাহনাজ বিশ্বাসকে ভুল বুঝিয়ে কয়েকজন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করাতে বাধ্য করেন। পরে যখন সভাপতি ও কর্মাধ্যক্ষরা ঐক্যবদ্ধ হন, তখন সেই পুরনো অভিযোগপত্র ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দমকলের ভিডিও শঙ্খদীপ দাস। পঞ্চায়েত সমিতির সভাপতি স্পষ্ট হুঁশিয়ারি দেন, দ্রুত সমস্যা সমাধান না হলে উচ্চতর স্তরে লিখিত অভিযোগ জানিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাবে দমকল পঞ্চায়েত সমিতি। প্রশ্ন করলেন যেটা হচ্ছে, এখানে আসার পর আমার কাছে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন লোক আসতো, অভিযোগ করতো যে আমার জায়গায় অন্য একজন পাচ্ছে বা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরকম কম বেশি রেগুলার কমপ্লেন পাচ্ছে। জিনিসটা প্রথমে অতটা গুরুত্ব বুঝতে পারিনি, তো আস্তে আস্তে যখন কমপ্লেন আসে তারপরে আমরা দেখি যে এটা মনে হয় সিরিয়াস একটা ব্যাপার, এটা একটু তদন্ত করে দেখা উচিত। তো এবার তার বেসিসে আমরা প্রধানদের সঙ্গেও মিটিং করি, সবার সঙ্গে কথা বলি। তো এটা কোনোভাবে জানা যায় যে বিভিন্ন জায়গায় এরকম একটা ইস্যুস হয়ে আছে। এবার কোনো ভুল হয়ে থাকলে সেটা রেকটিফাই করা আমাদেরই দায়িত্ব। অবশ্যই আমরা সেটা করার জন্য কি করেছি, আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা মাইকিং করেছি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রধানদের নিয়ে মিটিং করেছি, জিপি স্টাফকে নিয়ে মিটিং করেছি। আমরা গত ডিসেম্বর মাস 2024-এর ডিসেম্বর মাস থেকে আমার বিডিও অফিসেও কাজটা হয়েছিল, প্লাস আমার অন্য যে জিপিগুলো আছে সেখানেও কাজ হয়েছিল। ওখানে প্রত্যেক জায়গায় সবাইকে বলা হয়েছে আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা যা ডকুমেন্টস আছে, এটা আপনারাও কম বেশি জানেন, সব কিছু কন্টিনিউয়াস জমা দিয়েছে। জমা দেওয়ার পর আমরা কিন্তু একবারে তখন নাম কেটে দিয়েছি এরকম না, জমা দেওয়ার পর আবার আমরা আরেকবার মাইকিং করেছি, আবার করে নিয়ে সবাইকে বলেছি আরেকবার জমা দাও। তার মাঝখানে যারা যারা আমাদের অফিসে এসে জমা দিয়েছে তাদেরটাও জমা দিয়েছে। তারপরে আবার লাস্ট ফাইনাল ভেরিফিকেশন করেছি। ফাইনাল ভেরিফিকেশনে প্রত্যেকটা জায়গায় সংসদ ভিত্তিক মিটিং করেছি আমরা, গ্রাম পঞ্চায়েতের সংসদ ভিত্তিক মিটিং হয়েছে। তারপরে জেনারেল বডি মিটিং করেছে, সব তথ্য আমাদের কাছে আছে, সব দেওয়া হয়েছিল 1 বছর। তারপরে কিছু লোক অবশ্যই কাজ করতে গেলে কিছু ভুল হয়, তো কিছু জেনুইন হয়তো কাটা গিয়েছে, তারা কিন্তু আসছে। এটা ভুল কথা যে এন্ট্রি হচ্ছে না, রেগুলার যারা আসছে সব এন্ট্রি হয়ে যাচ্ছে, কোনো এন্ট্রি নেই, দ্বিধা নেই, কিছু নেই। আপনাদের মাধ্যম দিয়ে আমি বলে দেবো, কারোর যদি সমস্যা থাকে তারা যেন গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে আসে, সব করে দিচ্ছি আমরা, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আর যেটা বলছেন ফেরিঘাট নিয়ে, ফেরিঘাটের ব্যাপারটা আপনাকে একটু বলতে হবে। ফেরিঘাটটা হচ্ছে, এটা এর আগের বছর একটা কেস হয়েছে, কোর্ট কেস হয়েছে, হাইকোর্ট কেস। তৎকালীন ভিডিওর টাইমে তখন একটা টেন্ডারও হয়েছিল, অকশন হয়েছিল, ওই অকশন ফেল হয়। তারপর আমি আসার এখানে হওয়ার পর 3-4 মাস পর আমি ডিসেম্বরে আমার সদুত্তরের জন্যই আমি অকশনটা করি। অকশন করার পর জানুয়ারি 7 তারিখে অকশনের বিড ছিল খোলার, কিন্তু 6 তারিখে ওরা হচ্ছে মোজাম্মেল হক বলে কেউ একজন, তারা হচ্ছে একটা রিট করে, সেই রিট করার পর 7 তারিখেও টেন্ডারটা স্টে হয়ে যায়। স্টে হওয়ার পর আমাদের কাছে পরে আর কোনো কোর্টের কোনো নির্দেশ এখনও আসেনি। নেক্সট ডেট আসলে অবশ্যই আমাদের যা যা ডিটেলস দেওয়ার আমরা জমা করেছি হাইকোর্টকে সব কিছু। আর এখানে সভাপতিও একজন পার্টি আছেন, যেখানে উনি বলেছে উনিও নাকি জানে না এই অপশানটা আছে, কিন্তু আমরা অপশানের সব কিছু নোটিশ ওনাকে সব কিছু দিয়েছি। ইন দ্য মিন টাইম তারপরে আমরা আবার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে কোর্ট কেসের ডেট হয়তো আসবে, কিন্তু ওটা যেহেতু সাবজুডিস ম্যাটার, ওটা নিয়ে আমরা ডাইরেক্ট কিছু বলতে পারি না। রিসেন্টলি উনি আমাকে বলেছে একটা চিঠি করে যে ফেরিঘাট নিয়ে মিটিং ডাকতে হবে। তো মিটিং ডাকতে হবে যে ঘাটগুলো অপশান যা আছে এগুলো নিয়ে। তো আমি যেটা করেছি, আমি ওনাকে চিঠি জানিয়েছি, চিঠি করে জানিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আমার চিঠিটা, সেখানে বলে দিয়েছি আমি, যেহেতু এটা কোর্টের সাবজুডিস ম্যাটার আছে, যতক্ষণ না কেসটা উঠছে আমাদের এটা ডাকাটা ঠিক হবে না। কি প্রেস মিট ডেকেছি আমি, তার অনেকগুলো কারণ আছে। আমার পঞ্চায়েত সমিতিকে পুরো ভুল পথে পরিচালিত করার জন্য আমার
বিডিও সাহেব মানে আমাদের যে ডোমকলের বিডিও সাহেব উনি পুরোপুরি দায়ী। উনি চাইছেন যে আমাদের ডোমকলটা যে শান্ত পরিবেশ একটা আছে রাজনৈতিক দিক দিয়ে, উনি সব দিকটাকেই মানে আমাদেরকে শাসক দলকে কোণঠাসা করার জন্য উনি একের পর এক চেষ্টা করেই চলেছেন। কিছুদিন আগে আপনারাও জানেন একটা যে আমার চিঠি যে ভাইরাল হয়েছিল সেটা আমি বিডিও সাহেবের কাছে দিয়েছিলাম, এবং ওই চিঠি উনিই বলেছিলেন যে আপনি এটা করেন, না করলে আপনি এখানে মানে সেফটিভাবে থাকতে পারবেন না। তো এটা যখন আমি করা হয়েছিল, আমার এখন একটাই বক্তব্য, ওনার কথাতে যখন এটা হলো ঠিক আছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, যেটা করা হলো উনি সেই সময় কোনো পদক্ষেপ না নিয়ে কোন সময় পদক্ষেপ নিলেন না, তো যখন দেখলো যে আমাদের মধ্যে আমি পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারকে নিয়ে বসে যখন আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল, আর ওই ভুল বোঝাবুঝিটা বিডিও সাহেবই সৃষ্টি করেছিলেন আমাদের মধ্যে, সেই ভুল বোঝাবুঝিটা যখন মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি, তখন সে মতো অবস্থায় আবার কাউকে আবার হচ্ছে কি উস্কানিমূলক কথাবার্তা বলতে উনি শুরু করেছিলেন। তাহলে তো এদের ইউনিটিটাকে আমাকে ভাঙতে হবে, তখন সেটাকে বেশি করে আরও তিনি প্রচারের আলোতে নিয়ে আসলেন। আর আরও বলি, আমাদের পঞ্চায়েত সমিতির আমি ভালো করে পঞ্চায়েত সমিতির মেম্বার সহ সবাই বুঝতে পেরেছি যে উনার কারসাজিটা কি। এটা যে বুঝতে পেরেছি, উনি যে ফায়দা করতে পারছেন না, উনি বুঝতে পেরেছেন যে ডোমকলে ওনার দিন শেষ, এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। সেই জন্যে কোন দিক দিয়ে বিরোধীদেরকে বিভিন্ন তথ্য পাচার করছেন উনি, আমার পঞ্চায়েত সমিতির তথ্য পাচার করছেন, আমার পঞ্চায়েত সমিতির মেম্বারদের ব্যক্তিগত ইনফরমেশন উনি দিয়ে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা এখানে এক জায়গায় হয়েছি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে যখন আপনারা জানেন যে বিরোধীদের অনেক কথা শুনতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে ডোমকলের 19টা ফেরিঘাট নিয়ে। 19টা ফেরিঘাটের জন্য আমি বারংবার জেনারেল মিটিং ডাকার জন্য বলেছি উনাকে, উনি কোনো রকম কর্ণপাত করেননি। তারপর আমি লিখিত দিয়েছি, লিখিত দেওয়ার পরে আমি রিসিভ করে নিয়েছি, তবুও আমি দুটো ডেট দিয়েছিলাম পঞ্চায়েত সমিতির মেম্বারদের সাথে বসে, দুটো ডেট দিয়েছিলাম, সেই দুটো ডেটের মধ্যে উনি একদিনও মিটিং করেননি। নিজের মতো করে সব কিছু কাজ করছেন, কোনো মানুষকে প্রাধান্য দিচ্ছেন না। উনার দরজার সামনে একটা সাধারণ মানুষ আসলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন, দেখা করেন না, মানুষের সঙ্গে একদম নিকৃষ্ট ব্যবহার উনি করেন, যেটা একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু এটা কাম্য নয়, এটা ওনার কাছ থেকে এটা আমরা আশা করি না। উনি এসেছেন জনগণের পরিষেবা দিতে, ঠিক আছে, উনি সেটা না করে কি করলেন, উপরে এখানে এসে করলেন কি, যত মানবিক ভাতা ছিল, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা সমস্তটাকেই উনি কেটে দিলেন। দেওয়ার পরে আমি যখন ওনাকে বলেছিলাম যে, উনি বললেন যে সব অবৈধ, আমি বলছি ঠিক আছে, অবৈধ যেটা সেটা আপনি কেটে দিন, কিন্তু বৈধ যারা তাদেরকে হয়রান করবেন না। এখন পর্যন্ত অনেক ডকুমেন্টস আমার কাছে আছে, যাদের বয়স 75, তারা কষ্ট করে এখানে আসছে, এসে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকলেও তো তাদেরকে প্রাধান্য দিচ্ছেন না, এবং সেক্ষেত্রে আমাকে এসে যদি সুপারিশ করছে, তা আমি গিয়ে যদি বলছি তো উনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না। মানে এক কথায় উনি ডোমকল পঞ্চায়েত সমিতি নিয়ে চলবেন না, উনি এখানে একনায়কতন্ত্র সৃষ্টি করে চলেছেন।